আসসালামু আলাইকুম। এলিয়েন কি সত্যি আছে? না, এটা শুধু ধারণা মাত্র। আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এলিয়েন কি, এলিয়েন সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এলিয়েন যে আছে সে সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন, আর সর্বশেষ জানব এলিয়েন যে পৃথিবীতে আছে তার প্রমাণ কি। প্রথমে আমরা জানবো এলিয়েন কি। এলিয়েন বলতে পৃথিবীর বাইরের প্রাণীকে বোঝায়, তবে এলিয়েন দেখতে কেমন এ সম্পর্কে অনেক মতবাদ রয়েছে। এদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এই পর্যন্ত কোনো জীবাণু পর্যন্তও খুঁজে পাওয়া যায়নি। তবে অনেক বিজ্ঞানীর মতে এলিয়েন মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। এলিয়েন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হয় এলিয়েনের অস্তিত্ব সত্যি সত্যি রয়েছে। এখন আমরা জানব এলিয়েন সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা। পৃথিবী ছাড়া অন্য কোথাও কি আমাদের প্রতিবেশী আছে? মানুষ শত শত বছর ধরে এমন প্রশ্ন করে আসছে। গ্যালিলিও 17 শতকের শুরুর দিকে যখন তার অধিক শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার করেন, তখন থেকে আকাশের মধ্যে কি আছে সে নিয়ে কৌতূহল অনেক বেশি বেড়ে যায়। চাঁদের গায়ে যে কালো ছোপ দেখা যায় সে সময় সেগুলো সামুদ্রিক পানি বলে মনে করা হতো। পৃথিবীর সমুদ্রের মতো সেখানেও কি নানা ধরনের প্রাণী গিজগিজ করে, এমন প্রশ্ন উঠেছিল। ল্যাটিন ভাষায় মারিয়া অর্থ সমুদ্র। চাঁদের বুকের সেই সমুদ্রকে বলা হয়েছিল লোনার মারিয়া। তবে এখন বিজ্ঞানীরা জানেন যে চাঁদের বুকে যে কালো ছোপ দেখা যায় তা আসলে আগ্নেয় শিলা। হলিউডের সিনেমায় প্রায়শই ভিন গ্রহের মানুষ বা এলিয়েন কেমন হবে তার একটি নিয়মিত চরিত্র দেখা যায়। যেমন তার গায়ের রং সবুজ, বিশালাকার, মাথার ঘিলুর পরিমাণ অনেক, লম্বাটে মুখ, চকচকে কালো চোখ ইত্যাদি। 1870 এর দিকে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল একটি তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন মঙ্গল গ্রহের প্রাণীরা মানুষের থেকে লম্বা হবে। তিনি গ্যালিলিও সময়ের চেয়েও আরও শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মঙ্গল গ্রহের আকার ও মৌসুম পর্যবেক্ষণ করতেন। তার হিসেবে মঙ্গল গ্রহ যেহেতু পৃথিবীর চেয়ে আকারে ছোট, তাই তার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে কম হবে। অতএব সেখানে যে প্রাণ রয়েছে তাদের পক্ষে লম্বা হওয়া সম্ভব হবে, অর্থাৎ মার্শানরা মানুষের চেয়ে লম্বা। ভিন গ্রহের প্রাণীরা কেমন হবে সে নিয়ে যে শুধু বিজ্ঞানীরাই কৌতূহল ছিলেন তা নয়, দার্শনিকরাও আগ্রহী ছিলেন। যেমন ধরুন, দার্শনিক ইমানুয়েল কান্ট তাদের একজন। তিনি বলতেন, সূর্য থেকে দূরত্বের উপর ভিন গ্রহের প্রাণীদের বুদ্ধি নির্ভর করে। তার মতে যেহেতু বুধ গ্রহ সূর্যের সবচাইতে কাছে, তাই সেখানে যেসব প্রাণী আছে তারা হাবাগোবা ও গবেট ধরনের হবে, আর শনি গ্রহের প্রাণীরা অত্যন্ত উর্বর মস্তিষ্কের হবে। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে ছায়াপথে পৃথিবীর মতো 40 বিলিয়ন গ্রহ থাকতে পারে। বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে প্রায় 4000-এর মতো গ্রহ শনাক্ত করেছে, যাকে বলা হচ্ছে এক্সোপ্ল্যানেট। এত বিপুল সংখ্যক গ্রহে কিভাবে প্রাণের উৎস খোঁজেন বিজ্ঞানীরা? পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে তাদের সবার শরীর থেকে বর্ণ ও গন্ধহীন মিথেন গ্যাস নির্গমন হয়। উই পোকা থেকে গরু, সকল জীবজন্তুর শরীর থেকে মিথেন গ্যাস বের হয়। বিজ্ঞানীরা মিথেন গ্যাস, অক্সিজেন, ওজোন ইত্যাদির মিশ্রণের উৎস শনাক্ত করার চেষ্টা করেন, তবে আগ্নেয়গিরি থেকেও মিথেন গ্যাস বের হয়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরে প্রাণের উৎস থাকার সবচাইতে আদর্শ জায়গা হলো এক্সোপ্ল্যানেট। কারণ হলো এর পরিবেশ। এক্সোপ্ল্যানেট নিজেদের নক্ষত্রপুঞ্জ থেকে খুব বেশি দূরে নয়, অথবা খুব কাছেও নয়, তাই তাদের আবহাওয়া খুব গরম নয় অথবা ঠান্ডাও নয়। তাই এসব এক্সোপ্ল্যানেটেই প্রাণের উৎস থাকার সম্ভাবনা বেশি বলে মনে করেন অনেক বিজ্ঞানীরা। এলিয়েন নামটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। আপনারা হয়তো জানেন না যে শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে
নক্ষত্রের সংখ্যা রয়েছে প্রায় 400 বিলিয়ন। হয়তো আপনারা সবাই এটা জানেন যে 1 বিলিয়নে হয় 100 কোটি। এই মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, আর এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিতে রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। 1961 সালে একটি সমীকরণে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কমপক্ষে 10,000 গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি নেই এটার উত্তর একদিনে জানা সম্ভব না। মানুষ বহু বছর ধরে এটি জানার জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। হয়তো আরো বহু বছর চেষ্টা করবে, তারপরও অনিশ্চিত যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারবে কিনা। এ বিষয় নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এই রহস্য আরো রহস্যময় করে রেখেছে যে জিনিসটি, তার নাম হচ্ছে ইউএফও বা এলিয়েনদের যান। পৃথিবীর আকাশে মাঝে মাঝে দেখতে পাওয়া উড়ন্ত এই অদ্ভুত বস্তু মানুষের কাছে এখনো রহস্যই রয়ে গেছে। এই যানগুলো প্রমাণ করে যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। তেমনি আমাদের আজকের আলোচনায় আপনাদের বলবো পৃথিবীর আকাশে দেখতে পাওয়া কিছু ভিন গ্রহের যান বা এলিয়েনদের যান সম্পর্কে। ইউএফও দেখার প্রথম ঘটনা। প্রাচীন মিশরে অনেক লিপিতেই উড়ন্ত চাঁদ বা এলিয়েনদের যানের উল্লেখ আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে মিশরের 18তম রাজবংশের তৃতীয় ফারাও টটমৌজের একটি লিপি। তৃতীয় ফারাও আকাশে আগুনের গোলক দেখতে পান বলে লিপিবদ্ধ করার নির্দেশ দেন। এটি যীশু খ্রিস্টের জন্মেরও 1500 বছর আগের ঘটনা। 30 বছর আগের একটি ঘটনা। এরপরও বহুবার ইউএফও এর দর্শনের কথা শোনা যায়। তবে বর্তমানে পৃথিবীর ইতিহাস অনুসারে স্বীকৃত প্রাপ্ত ইউএফও দর্শনের তারিখ 1561 সালের 14 এপ্রিল। স্থান নুরেমবার্গ, জার্মানি। 30 বছর আগের একটি ঘটনা বলি। 1987 সাল, হোয়াইটভিল, ভার্জিনিয়া একটি শান্ত শহর। ওই শহরের একটি রেডিও স্টেশনে কাজ করেন ড্যানি গর্ডন নামের এক যুবক। প্রতি রাতের মতো রেডিও বার্তা চেক করতে গিয়ে তিনি বেশ কিছু অস্বাভাবিক রিপোর্ট পান। রিপোর্টকারীদের মধ্যে তিনি জন হোয়াইটভিলের আকাশে একগুচ্ছ আলো দেখতে পান বলে দাবি করেন। ড্যানি প্রথমে এই বিষয়টি হেসে উড়িয়ে দিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই হোয়াইটভিল থেকে আরো অনেকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করেন যে তাদের চোখে এর বিষয়টি পড়েছে। ড্যানি এটিকে ভার্জিনিয়ার এয়ারবেস এর কোনো এক্সপেরিমেন্ট ভাবলেও তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেন সে রাতে এমন কিছু পরীক্ষা করা হয়নি। ব্যাপারটি ধীরে ধীরে সবার মনে একটা খটকা তৈরি করলো। এর প্রায় 2 সপ্তাহ পরে ড্যানি এবং তার বন্ধু রজার হলের দুইজনেই খুব কাছাকাছি থেকে ইউএফও বা ভিন গ্রহের যান দেখতে পান। এই ঘটনার 3 মাসের মধ্যে প্রায় শতাধিক লোক ইউএফও গুলোকে বারবার দেখতে পান। এর কয়েকটি ছবি তোলা হয়েছিল, আপনারা নেট সার্চ করলেই তা দেখতে পাবেন। মেক্সিকোর ঘটনা। 1991 সালের পূর্ণ সূর্যগ্রহণ। পৃথিবীর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সূর্যগ্রহণ। সমস্ত পৃথিবী যেন সূর্যগ্রহণ অবকলন উৎসবে মেতে উঠেছিল সেদিন। কিন্তু কেউ তখন ভাবতে পারেনি তাদের পুরো দেশকে এই দিনটা বদলে দেবে ইউএফও এর হিস্টোরিতে। সেই দিন দুপুরে একজন টেলিভিশন এক্সিকিউটিভ ছাদের উপরে বসে সূর্যগ্রহণের ভিডিও ধারণ করেছিলেন। এই জিনিসটা ঠিক তখনই তার দৃষ্টিতে পড়ে, আর পরবর্তীতে সূর্যগ্রহণের ভিডিওটি এক মেক্সিকান টিভি চ্যানেলে সম্প্রচার করেন। সূর্যগ্রহণের ঠিক 8 দিন পর এই টেপটির সাথে ইউএফওর টেপটি সম্প্রচার করেন। মুহূর্তের মধ্যেই তারা প্রায় 40,000 ফোন পান একই সাথে। এটা এত দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যেই সমস্ত নেটওয়ার্ক বিকল হয়ে যায়। বহু প্রত্যক্ষদর্শী তাদের জানায় যে তারা ঠিক একই বস্তু দেখেছেন ওই দিন মেক্সিকোর আকাশে। পরবর্তীতে তারা মেক্সিকানদের ধারণকৃত কমপক্ষে 15টা ভিডিও পাঠান, যেগুলো টেলিভিশন এক্সিকিউটিভের করা ইউএফও বা এর ভিডিওর সাথে সম্পূর্ণ মিলে গিয়েছিল। রসওয়েল এর অমীমাংসিত রহস্য, এটি ইউএফও এর সাথে সম্পর্কযুক্ত সবথেকে আলোচিত ঘটনা। ঘটনার সূত্রপাত 1947 সালের একটি বজ্রপাত সহ ঝড় এর মাধ্যমে। ম্যাক নামের এক ভদ্রলোক তার ঘরে বসে ঝড় দেখছিলেন। হঠাৎ তার বাড়ি সংলগ্ন ক্ষেত থেকে বড় এবং অস্বাভাবিক এক বজ্রপাতের শব্দ শুনতে পান। পরের দিন তিনি যখন তার ছেলেকে নিয়ে তার ক্ষেত দেখার জন্য যান, তখন তিনি একটা বিষয় দেখে অবাক হয়ে পড়েন। বজ্রপাতের কোনো চিহ্ন নেই, বরং সারা মাঠ জুড়ে পড়ে রয়েছে কিছু ধ্বংসাবশেষ। প্রায় 3 মাইলের বেশি লম্বা এবং 200 থেকে 300 ফুট প্রশস্ত জুড়ে ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ম্যাকের ভাষ্য অনুসারে উদ্ধারকৃত টুকরাগুলো রকের কথায় ধাতু বলা যায় না, টুকরাগুলো বেশ মজবুত, প্লাস্টিকের মতো
অথচ প্লাস্টিক নয়। 2-3 ফুট লম্বা টুকরোগুলো খবরের কাগজের মতো হালকা ছিলেন বলে ম্যাক উল্লেখ করেন। তবে টুকরাগুলো তিনি কাটতে পারেননি এবং আগুনেও পোড়াতে পারেননি। পরের দিন রইসুল আর্মি এয়ারবেসে ঘটনাটি জানানো হয়। সেদিন বিকেলে আর্মি ইন্টেলিজেন্সের কিছু কর্মকর্তা ঘটনাস্থল পরিবর্তন করতে আসেন। তাদের মধ্যে একজন ছিলেন মেজর জেসি মার্লেস, যার উপরে ঘটনাটি তদন্তের মূল দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিও টুকরাগুলো দেখে হতভম্ব হয়ে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলে গেছেন যে এটি তার জীবনের দেখা শ্রেষ্ঠ অস্বাভাবিক ঘটনা। তিনিও টুকরোগুলোকে আগুনে পোড়াতে পারেননি। তিনি দৃঢ়ভাবে দাবি করেন এটা কোনোভাবেই বেলুন অথবা পৃথিবীর তৈরি কোনো মহাকাশযানের ধ্বংসাবশেষ নয়। তার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যে টুকরোটি, সেটি হলো আলিনের মতো এক টুকরো। এর উপরে কিছু অদ্ভুত চিহ্ন এবং কিছু অক্ষর খোদাই করা ছিল। এটা থেকে তার মনে আরো বিশ্বাস প্রবল হয় যে পৃথিবীর বাইরে থেকে আসা কোনো এক মহাকাশযানের। এই খবর নিউজ পেপারে চলে আসে মুহূর্তের মাঝেই। ঠিক ওই দিন মেক্সিকো থেকে কিছু ইউএফওর দর্শন কিছু রিপোর্ট পাওয়া যায়। এই ঘটনাটি রসওয়েল বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করে। তবে রসওয়েল এয়ারবেস কোনো এক অজ্ঞতার কারণে এই খবরটা ধামাচাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে। ল্যান ডেনিস নামের 22 বছর বয়সের একটি ছেলে ম্যাকের মাঠটি পর্যবেক্ষণ করেছিলেন। পরবর্তীতে তাকেও মিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় এটি নিয়ে আর কোনো উচ্চবাক্য না করার জন্য। ঠিক ওই সময় একজন নার্স দাবি করেন যে তাকে এয়ারবেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল 3টি বডি অটোপসি করার জন্য। তিনি বলেন, আমি 3টি বডি অটোপসি করি, কিন্তু প্রাণী 3টি কোনোটি পৃথিবীর নয়। এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত। তিনি প্রাণী 3টির বর্ণনা দিয়েছিলেন এভাবে যে তাদের ওখানে একটা বড় ক্রাশ ব্যাগ ছিল, যেটির মাঝখানে দুমড়ানো মুচড়ানো খুব ছোট 2টি বডি ছিল, যাদের মাথা দেহের তুলনায় অনেক বড়। তাদের কান ছিল না, কিন্তু কানের জায়গায় ছিদ্র ছিল। তাদের নাক ছিল, কিন্তু তাদের দাঁত ছিল না। পরবর্তীতে নার্সটিকে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছিল, যদিও তার কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এটি প্রমাণিত হলে এয়ারবেস মিলিটারি থেকে বলা হয় যে তাদের প্রাপ্ত প্রাণীগুলো আসলে একটি এয়ার বেলুনের ড্রাম ছিল, যদিও তারা সন্দেহ দূর করতে গিয়ে আরো সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন।